2025 সালটা চলে গেল, বাঁচা গেল। আর 2026 সালটাও না সর্বনাশের বছর। এই বছরটায় অনেক আশা আকাঙ্ক্ষা বাঙালির, কিন্তু সর্বনাশের ভয়ও অনেক। রাজ্যের শাসক দলের কাছেও বছরটা মোটেও ভালো নয়, বড় সর্বনাশের বছর এটা তাদের কাছে। অনেক ভয়। মনে রাখবেন 2026 সালটা হয় শাসক দলের অথবা বাংলার মানুষের সর্বনাশের বছর। যে কোনো একজনের সর্বনাশ, অপরের পৌষ মাস। আমি বিস্তারিত বললে আপনারা না বলতে পারবেন না, আমার মতকে উড়িয়ে দিতে পারবেন না আমি জানি। এখন কেন সর্বনাশ 2026 আর কার সর্বনাশ জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। নতুন বছরে রাজ্য পেল নতুন মুখ্য সচিব। নন্দিনী চক্রবর্তী প্রথম মহিলা মুখ্য সচিব, তাকে শুভনন্দন। কিন্তু রাজ্যের অনেক প্রবীণ অফিসারকে, যোগ্যদের টপকে, মানে অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবদের ডিঙিয়ে তিনি হয়ে গেলেন মুখ্য সচিব, কারণ তিনি মুখ্যমন্ত্রীর বড় প্রিয়। ঠিক একইভাবে তিনি অনেককে সুপারসিড করে, প্রশাসনিক ভাষায় বলা হয় সুপারসিড, মানে যাদের হওয়ার কথা তাদের টপকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। কারণ মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুব পছন্দ করেন। দেখুন, এই মর্মে কোনো আইন নেই কে হবেন কে হবেন না, মুখ্যমন্ত্রী যাকে খুশি করতে পারেন। কিন্তু রীতি রেওয়াজ বলে তো একটা জিনিস আছে, এটাই বাংলা। নবান্ন থেকে বিধানসভা, সর্বত্র কোনো রীতি মানা নেই, ফলে সর্বনাশ হবেই। মুখ্য সচিব প্রাক্তন হয়ে গেলেন, কিন্তু আমাদের করের টাকায় তিনি, মনোজ পন্থের কথা বলছি, তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনেক আস্থার, তাই তাকে আমাদের করের টাকায় বেতন দিয়ে রেখে দেওয়া হলো। কেউ আটকাতে পারবে না, বাংলার সর্বনাশ হবেই। কেন পারবে না সেটাই তো বলবো, একই সঙ্গে বলবো কেন রাজ্যের জন্য বড় সর্বনাশটা এগিয়ে আসছে। একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে রাজ্যের সর্বনাশ না পৌষ মাস। বছরের শুরুতে আমার একটা কবিতা মনে পড়ছে, জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নূতন কবিতায় কবি বলেছেন, আয় রে নূতন আয়, সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি গান। নতুন বছরে এই গানটা তো গাইতে ভালো লাগে, কিন্তু ওই কবিতাতে রবীন্দ্রনাথ অন্যত্র বলছেন, যে যায় সে চলে যাক, সব তার নিয়ে যাক, নাম তার যাক মুছে দিয়ে। কিন্তু কবির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সব মুছে যায় না, সব বলা যায় না। আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সেটাও অন্যত্র বলে গিয়েছেন। আমরা কি ভুলতে পারবো? কিছু লোকের আদে খেলাপনার জন্য ফুটবলের সম্রাট যাকে বলা হয় মেসিকে নিয়ে ইভেন্টে মুখ পুরল কলকাতার। যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বপ্নের সেই সকাল হঠাৎ করেই বিশৃঙ্খলার নরক হয়ে উঠল। হাজার হাজার দর্শক হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে পেলেন না। তখন মন্ত্রী শান্তিরা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা, ভাইপো বাবুর অফিসের লোকেরা, তারা ছবি তুললেন, মেসির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত রইলেন। এই রাজ্যে না যোগ্য আর অযোগ্যের মধ্যে কোনো ফারাক করা হয় না, বরং ফারাকটা করা হয় যে যোগ্যরা সুযোগ পাবে না, অযোগ্যরা পাবে। চাকরির ক্ষেত্রেও যেমন হয়েছে, এক্ষেত্রেও তাই। যারা টিকিট কেটে 10,000 12,000 15,000 টাকার টিকিট কেটে যোগ্য দর্শক, তারা মেসিকে দেখতে পেলেন না, আর বিনা পয়সার ফুটুনি করতে একদল মানুষ শুধু প্রভাবশালী বলে তারা মেসির সঙ্গে সেলফি তুলতে গেলেন। গ্রেপ্তার করা হয়েছে আয়োজক শতদ্রু দত্তকে, ডিজি রাজীব কুমার সহ 3 জন পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রীর ভুল বানানের ইস্তফা পত্র আমরা দেখেছি, ওটা অব্যাহতি পত্র, আসলে উনি মন্ত্রী আছেন। বলুন 2025 লজ্জার নয়? কি হলো মুখ্যমন্ত্রীর তৈরি করাই তদন্ত কমিটি? বাঙালি সহজে ভুলে যায়, এটাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সম্পদ।
তিনি ভুলিয়ে দিতে জানেন। নতুন বছরের গান এসে গেছে, পুরনো গান মুছে দাও, খেলা শেষ, তদন্তের খেলা শেষ। বলুন না আপনারা, বলুন 2025 লজ্জার নয়? মনে পড়ছে এই বছরটাতেই তো কৃষ্ণগঞ্জে উপনির্বাচন হয়েছিল, তৃণমূল জিতেছিল, তারপরেও সেই উল্লাসের বোমাবাজিতে প্রাণ গিয়েছিল ছোট্ট শিশু তামান্না খাতুনের। পরে জানা গিয়েছিল তামান্নার বাবা কাকারা নাকি ততটা বেশি দুধেল গাই নয়, তাই তাদের দিকে বোম ছোড়া হয়েছিল, মারা গিয়েছিল তামান্না। সে কিচ্ছু জানতো না। তামান্নার মা মেয়ের শোকে আর মেয়ের বিচার আজও মেলেনি বলে নিজেকে শেষ করে দিতে চেয়েছেন। তিনি যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখন বর্ষবরণের আনন্দ কি আমাদের মানায়? না না, মানায়। মুখ্যমন্ত্রী পারেন পার্ক স্ট্রিটে প্রচুর আলো জেলে তিনি বর্ষবরণের আয়োজন করেছেন। তো আমাদের যেতে হবে সেখানে। আমরা কি ভুলে যাব? আমরা ভুলে যাব গত 12 এপ্রিল মুর্শিদাবাদে বাবা হরগোবিন্দ দাস আর পুত্র চন্দন দাসকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল। কি অপরাধ ছিল তাদের? তারা হিন্দুদের জন্য প্রতিমা বানান, তাদের পদবী দাস। অপরাধ, বড় অপরাধ। মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ বানানো হচ্ছে। আমি বলছি, এই যে প্রতিমা শিল্পী পিতা পুত্রের জন্য কি একটা শহীদ বেদী হবে নাকি সেখানে? হবে না। আমরা ভুলতে বসেছি ওদের কথা। আরো কয়েকটা দিন গেলে পুরোপুরি ভুলে যাব। মনে পড়ছে ঠিক পুজোর আগে আগে 22 আর 23 সেপ্টেম্বরের মধ্য রাত কলকাতায় ভারী বর্ষণ, ডুবে গেল কলকাতা। আর সেই কলকাতার জমা জলে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেলেন কমপক্ষে 10 জন। কি হলো তারপর? মুখ্যমন্ত্রী সিএসসি কে দোষ দিলেন, নিজে কিছু সামান্য টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে সিএসসি কে বললেন প্রত্যেকটা মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা করে দিতে হবে, মৃতের পরিবারের একজনের চাকরি চাই। কোথায় কি হয়েছে কেউ জানি? আমরা জানি না। খেলা শেষ। কে কাকে টাকা দিল কে জানে। বলুন 2025-এর কলঙ্ক আমরা ভুলবো কি করে? দীঘায় তখন মন্দির খেলা চলছে, মনে আছে? পিসিমণির সরকারি মন্দির, বড় শখ, তিনি নাকি ধাম মানিয়ে ফেললেন। সবাই ব্যস্ত। তার মধ্যে 30 এপ্রিল কলকাতার বড়বাজারের মেছুয়ায় ঋতুরাজ হোটেলে আগুন লাগলো, পুড়ে মৃত্যু হলো 14 জনের, যার মধ্যে 2টি শিশুও ছিল। ঘটনার তদন্তে তখনও সিট গঠন করা হয়েছিল, তদন্তকারী দল। সেই আরজিকর থেকে এই ঋতুরাজ হোটেল আমরা দেখে এলাম সিট। তারা কি করলেন? কোনো জবাব আছে আমাদের কাছে? আমরা জানি, আমরা ভুলে গেছি। তো কলকাতায় জমা জল আর হোটেল কাণ্ড মিলিয়ে আমরা কি বলবো না 2025 ছিল এক গাফিলতির বছর, নাগরিকদের প্রতি অবহেলার বছর। 2025 শেষ, চলে গেছে, বাঁচা গেছে। অক্টোবর মাস, অতি ভারী বৃষ্টি হলো, ভূমিধস হলো উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মৃত্যু হয় 30 জনেরও বেশি। সেই সময় বন্যার্তদের কাছে ত্রাণ দিতে গিয়ে তৃণমূলের দুষ্টু ভাইদের হাতে বেদম মারকে হাসপাতালে ভর্তি হলেন। প্রাণ নিয়ে টানাটানি হলো সাংসদ খগেন মুর্মুর। তদন্ত হয়েছে। কি হয়েছে? আমরা কি 2025-কে সত্যি ভুলেই যাব, নাকি সেটাকে মনে রেখে 2026-এ পা রাখলাম আমরা? 26,000 মানুষের চাকরি চলে গিয়েছে এই বছরটায়। তাদের মধ্যে অনেকে যোগ্য ছিলেন, কিন্তু রাজ্য সরকার তথা তৃণমূলের এই প্রশাসনিক দুর্নীতি, প্রচুর টাকা খাওয়া, চাকরি বিক্রির জন্য অনেক যোগ্য মানুষ চাকরি হারিয়েছেন। এখনো প্রাথমিকের 32,000 চাকরি আদালতের নির্দেশের অপেক্ষায় ঝুলে রয়েছে। ডিভিশন বেঞ্চ হ্যাঁ বলেছে, কিন্তু এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমরা দেখলাম তো ওই 26,000 এবং 32,000 চাকরি নিয়ে কিভাবে রাজনীতি হলো। চাকরি হারাদের লাঠিপেটা করা হলো, আর অযোগ্যদের বাঁচাতে রাজ্য সরকারের পয়সায় আইনজীবীরা আদালতে কেঁদে ভাসালেন। ভুলে যাব আমরা, ভুলে যাব আমরা দেশ এবং বিশ্বের কাছে কতটা লজ্জায় পড়েছি যখন ছোট ছোট ছেলে মেয়েদের যারা শেখাবে সেই শিক্ষকদের চাকরি বিক্রি হয়েছে, এটা যখন আদালতে প্রমাণিত হলো, তখন বাঙালির কাছে এটা কতটা লজ্জার। আমরা খুব গর্ব করবো না
রবীন্দ্রনাথের বাঙালি, বঙ্কিমবাবুর বাঙালি, বিবেকানন্দের বাঙালি, সুভাষচন্দ্রের বাঙালি। লজ্জার শেষ নেই আমাদের। শিক্ষামন্ত্রী যিনি চাকরি বাকরি ব্যক্তির জন্য ধরা পড়েছিলেন, খাদ্যমন্ত্রী যিনি রেশনের চাল চুরি করেছেন, মিড ডে মিলের শিশুরা ঠিকমতো ভাত আর দুটো সেদ্ধ আলু পায় না, তিনি চাল চুরি করে জেলে গিয়েছিলেন, ফিরে এসেছেন তারা জামিনে বাড়িতে। পার্থবাবুকে তো আবার বরণ করে নেওয়া হয়েছে। ভুলে যাবো আমরা 2025 এই গ্লানি, আমাদের অক্ষমতা, সরকারের অপদার্থতা আমরা ভুলে যাবো? আরজি কর তো কবেকার পুরনো ঘটনা, আমরা ভুলতে বসেছি। সেই কবে 2024 সালের 9ই আগস্ট আরজি করে ডাক্তার বোনটার মৃত্যু হয়েছিল, প্রথমে ধর্ষণ তারপর খুন, রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল, আমরা ভুলে গেছি। আমরা অনেকে রাস্তায় হেঁটেছি সারা রাত, মশাল নিয়ে হেঁটেছি বিচারের দাবিতে, কিন্তু তারপর কি হয়েছে বলুন? 2025 সালের 20 জানুয়ারি আদালত রায় দিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড। এই অপরাধ বিরলতম নয়, তাই তাকে ফাঁসি দেওয়া হয়নি। ভুলতে পেরেছি আমরা? আমাদের মনের কষ্টটা কি নেই? আমি মনে করাচ্ছি, একটু খোঁচা দিচ্ছি, আপনাদের মনে করাতে চাইছি 2024-25 কেন দীর্ঘ বছরের পর বছর আমরা কি নিয়ে কি সহ্য করে মুখ বুজে কাটিয়ে চলেছি বছরের পর বছর। 2025-এর খুঁজলে অনেক অনেক চোখের জল পাওয়া যাবে। 2025 সালেই যদি খোঁজা হয় তাহলে অনেক 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 চোখের জলের অস্তিত্ব পাওয়া যাবে। আমি জানি আপনাদের ভারাক্রান্ত মন সেগুলো আর শুনতে চাইছে না, তবু একটা বলতেই হবে, জানেন, একটা বলতেই হবে। এখন যে এসআইআর চলছে, ভাগ্যিস নির্বাচন কমিশন এসআইআরটা করলো, তা না হলে আমরা জানতে পারতাম না বছরের পর বছর আমাদের সঙ্গে অযোগ্যরা, অবৈধরা, অন্য দেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা আমাদের সঙ্গে আমাদের সরকার নির্বাচিত করত। আজ তাদের নাম কাটা যাচ্ছে বলে সর্বনাশ দেখতে পাচ্ছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিভিন্ন সভা সমিতি থেকে যে ভাষায়, যে শরীরী ভাষায় তিনি কথা বলছেন, তাতে উন্মাদিনীর মতো লাগছে। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা, বাঙালি হিসেবে তখন আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়। আপনাদের হয় কিনা আমি জানি না, হয়তো হয়। তিনি যে ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, তার জন্য আমি খুব একটা অবাক হইনি। এটাকে তিনি নবান্নে বসে জাতীয় পতাকা পেছনে রেখে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীর স্ত্রীকে, কখনো প্রধানমন্ত্রী সবাইকে অসম্মান করেছেন, উনি পারেন। কিন্তু এখন আয়নার সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন সর্বনাশটা এগিয়ে এসেছে তার এবং তার ভাইদের। তিনি দেখতে পাচ্ছেন কতটা খাদের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে রয়েছেন তার প্রিয় ভাইপো বাবু, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তাই কবির যে কথা খানিক অমান্য করে শুরু করেছিলাম বলাটা, সেই লাইনগুলোকে না এবার সমর্থন করছি। কবি বলেছেন, যে যায় সে চলে যাক, সব তার নিয়ে যাক, নাম তার যাক মুছে দিয়ে। 2026 সাল যেন দীর্ঘদিনের সব গ্লানি থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে পারে। যে যাবে সে যেন সব নিয়ে নিজের নাম মুছে দিয়ে চলে যায়, অতীত হয়ে যাক এই অনিয়ম আর অসহ্য সরকারটা। এই বছরটায় যার যা সর্বনাশ হোক পরোয়া নেই, বাংলার যেন না হয়। কারো সর্বনাশ হলে হোক, বাঙালির আর পশ্চিমবঙ্গের যেন পৌষ মাস হয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন।